চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এবং মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে রোড মার্চ শুরু করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। সকাল 9:30টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনের এই রোড মার্চ। আয়োজকরা বলেন, এই কর্মসূচির লক্ষ্য জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করা। তাদের দাবি, বন্দর ইজারা, স্টারলিংক ইন্টারনেট কোম্পানির কার্যক্রম, সমরাস্ত্র কারখানা স্থাপন এবং রাখাইন করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী চক্রের যুদ্ধ রাজনীতিতে জড়ানো হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বামপন্থী, গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাজনৈতিক দল এবং সংগঠন সহ অন্তত 50টির বেশি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেন। নারায়ণগঞ্জ, সোনারগাঁও, চান্দিনা এবং কুমিল্লা হয়ে প্রথম দিন বিকেলে রোড মার্চ ফেনী পৌঁছাবে। আর শনিবার ফেনী থেকে শুরু হয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচির আরও খবর রাখছেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, একটু বলবেন আসলে লং মার্চে অংশগ্রহীদের এখন অবস্থানটা কোথায়, কি বলছেন তারা, সংখ্যায় বা কেমন? এবং আমরা তো একটা ধারণা পেয়েছি যে কিভাবে কোথায় অবস্থান করবেন, প্রথম দিন ফেনী এবং পরদিন গিয়ে তারা চট্টগ্রাম বন্দরে যাবেন, কিন্তু পথের মাঝখানে কোথায় কোথায় তারা যাত্রা বিরতি দেবেন, সমাবেশ করবেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন আসলে সাকিব। রাকিব, জাতীয় প্রেস ক্লাবের সামনে 10:30টার সময় তারা আসলে রওনা হয়েছেন। 9:30টায় তাদের আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়েছে। এখানে বাম সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক ইউনিট তারা গান পরিবেশনের মাধ্যমে তাদের রোড মার্চ উদ্বোধন করেছে। এরপরে 10:30টার দিকে তারা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জয়কালী মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হবার কথা রয়েছে এবং সেখান থেকে তারা গাড়িবহর নিয়ে প্রথমে কুমিল্লার চান্দিনা, সেখানে তারা কিছুটা বিরতি, এরপরে সেখান থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন এবং আজকে ফেনীতে গিয়ে তারা সেখানে একটি পথসভার মতো করবার কথা রয়েছে। সেখানে পথসভা শেষ করে ফেনী এবং স্থানীয় আশেপাশের যারা বাম সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে পরবর্তীতে তারা আসলে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছাবার পর সেখানে তারা একটি সমাবেশ করবার কথা রয়েছে। তাদের মূলত এই রোড মার্চের যে দাবিগুলো, প্রধান দাবি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যে নিউ মেরিং কন্টেইনার টার্মিনাল সেটি বিদেশি কোম্পানিকে লিজ দেবার যে তৎপরতা রয়েছে বলে যে তারা অভিযোগ করছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন যেন বিদেশি কোনো কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দেওয়া না হয়। পাশাপাশি মায়ানমারের রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার তৎপরতা অন্তর্বর্তী সরকারের ছিল সেটার সমালোচনাও তারা অনেকদিন ধরে করছেন, সেটিও তাদের এই রোড মার্চের দাবির মধ্যে রয়েছে যে রাখাইন রাজ্যে মানবিক করিডোর যেন কোনোভাবেই দেওয়া না হয়। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশে যে মার্কিন স্টারলিংক কোম্পানির সংযোগ দেওয়া হয়েছে সেটির বিষয়ে তারা আসলে উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন যে স্টারলিংক কোম্পানি মার্কিন কোম্পানিকে দেওয়ার ফলে মার্কিন যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কার কথা তারা জানিয়েছেন। এবং পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে কানাডাকে বাংলাদেশে ব্যবসায়িক একটি হাব করার কথা জানিয়েছিলেন, যে কানাডার ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ একটি অর্থনৈতিক হাবে পরিণত হবে এবং ভালো সুবিধা দেওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন। সেটির সমালোচনা তারা করছেন যে বিদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে আসে তাহলে দেশের ক্ষতি হবার আশঙ্কা বাম সংগঠনের নেতারা করছেন। পাশাপাশি এখানে বাম গণতান্ত্রিক জোটের যে প্রধান সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলছিলেন যে তারা অনেকদিন ধরে আন্দোলন করছেন, এটি আসলে তাদের আন্দোলনের শেষ ধাপ, অর্থাৎ তাদের যে রোড মার্চ, এই রোড মার্চের মাধ্যমে তাদের দাবিগুলো বা তাদের কথাগুলো যদি সরকার কর্ণপাত না করে তাহলে হয়তো তারা বৃহৎ অর্থাৎ তাদের চূড়ান্ত কোনো কর্মসূচিতে হয়তো তারা যাবেন। তারা তাদের আগামীকালকে যে সমাবেশ চট্টগ্রাম বন্দরে রয়েছে সেই সমাবেশ থেকে হয়তো আরও কোনো বৃহৎ কর্মসূচির ঘোষণা দিতে পারেন বা সরকারের জন্য কঠোর কোনো বার্তাও তারা দিতে। হ্যাঁ, শাহাদুজ্জামান সাকিব একদম পুরোপুরি স্পষ্ট করে আসলে পুরো পরিকল্পনা যারা আসলে এই রোড মার্চটা করছেন সেগুলো জানিয়ে দিলেন এবং নিশ্চয়ই এই রোড মার্চের অবস্থান ধাপে ধাপে কোথায় থাকবে এবং কি তারা বলবেন এই পথসভায় সেগুলো নিশ্চয়ই ধাপে ধাপে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। সহকর্মী শাহাদুজ্জামান সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ। মহাসড়কে যাত্রা বিরতিকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক রেস্টুরেন্টে খাবার ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক বাণিজ্য।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বেশিরভাগ রেস্টুরেন্টে এমন মাদক বাণিজ্যের প্রমাণ মিলেছে। চালকদের টার্গেট করে গড়ে উঠেছে এসব সিন্ডিকেট। সুমন তানভীরের অনুসন্ধানে উঠে এসেছে এই মাদক বাণিজ্যের ভয়ঙ্কর চিত্র। 3 পর্বে ধারাবাহিকের আজ থাকছে 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। থেমে থাকা ট্রাকের চালকের কাছে কি বিক্রি করলেন, এমন প্রশ্ন করতেই দৌড়ে পালালেন এই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটিও বেপরোয়া গতিতে জায়গা ছাড়ল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকার চিত্র এটি। চালকের কাছে কি বিক্রি করা হয়েছে তা জানতে দৌড়ে পালানো লোকটির পিছু নিয়েও তার পাত্তা মিলল না। পরে জানা গেল তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার। মহাসড়কে যাত্রাবিরতির জন্য কুমিল্লার দাউদকান্দি এলাকায় প্রায় 400-র বেশি রেস্টুরেন্ট আছে, অর্থাৎ কিলোমিটার প্রতি প্রায় 4টি। 71-এর কাছে তথ্য আছে এই রেস্টুরেন্টের একটা বড় অংশে খাবারের আড়ালে মূলত চলে মাদক বাণিজ্য, যাদের মূল টার্গেট চালকরা। কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ের এই দাউদকান্দি পয়েন্টে যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে সেগুলোতে শুধু খাবারের পসরা না, সাজিয়ে রাখা হয় অনেক মাদক দ্রব্য, যার প্রধান ক্রেতা পরিবহন শ্রমিকরা। এমন তথ্যের ভিত্তিতেই আমরা ছদ্মবেশে পরিবহন শ্রমিক সেজে এখন ওই রেস্টুরেন্টগুলোতে যাব এবং আমরা এই তথ্যের সত্যতা যাচাই করব। কদমতলী পার না হতেই রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন যুবক। দাঁড়াতেই কাছে এগিয়ে আসলো তারা। চাহিবা মাত্র মিলল মাদকও। কত বড় এটা খুব কষ্টের বাবা, খারাপ বলে দিস না বাবা। মাল খায় আবার এবার সত্যতা যাচাইয়ে একটি রেস্টুরেন্টে প্রবেশ করে টিম 71। গাড়ি থামার আগেই এগিয়ে আসে ম্যানেজার। পরে রেস্টুরেন্টের মধ্যে বসে বিভিন্ন কথাবার্তার ফাঁকে চলতে থাকে মাদক নিয়ে কথা চালাচালি। অল্প সময়ের ব্যবধানে নিজের প্রতিষ্ঠানের সেবার মান বোঝাতে মাদক নিয়ে হাজির ম্যানেজার। মাল তো ভালোই না। এবার রেস্টুরেন্টে সেবন করে যাওয়ার ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হয় পাশের টিন শেড ঘর। ভেতরে ঢুকতেই বোঝা যায় মাদক সেবীদের জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে এ জায়গা। এমন সারি সারি ঘরের দেখা মেলে ঢাকা কুমিল্লা হাইওয়ের ধার ঘেঁষে। সেগুলোর ভেতরে প্রবেশ করতেই বোঝা যায় মাদক সেবনের জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে এসব ঘর। এবার কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে চলমান যানবাহনগুলোর ওপর নজর রাখা যাক। হঠাৎ সন্দেহজনক একটি ট্রাককে কিছু একটা নিতে দেখে তার পিছু নেয় টিম 71। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর ট্রাক থামলে প্রথমে অস্বীকার করলেও হাতে নাতে মাদকসহ ধরা পড়ে যায় হেলপার। এই যে মাদকগুলো খাবেন কখন কিনলেন? না খামু বলতে চাইছিলাম, ফালাই দিছি, কিন্তু এখন আর খামু না। এটা কি? এই যে তুমি যে বললা ফেলে দিছো, হ্যাঁ তুমি যে বললা ফেলে দিছো, এটা কি? এর ভিতরে কি? আমি খুলে দেয় আমার আপনি দেখেন, আমার হাতে দেখেন, কারণ যেহেতু আমি জুতোবাই ধরা খাইছি। মানে এই স্পটগুলো আমি যতটুকু জানি যে বেশিরভাগ বাবুচি বাজারই চলে আর কি, 14 গ্রামের পুরো এরিয়াটা। বেশিরভাগ কাস্টম আপনার খোলাগাড়িরও আছে, কভারবনও আছে, এবং কি ডিস্ট্রিক্ট যে নাইট কোচগুলো আছে ওগুলোও আছে। আপনি যান সিভিলে যান, এই ড্রেস ফালাই দেন, ফালাই দিয়ে আমাদের মতো কামলা হয়ে যান, আপনি কয়েকটা রাখ লাগবো দিয়ে দিব ওরা, আপনি টাকা দিবেন মাল দিব। বাদ দেশে গাঁজা বেছেন না? গাঁজা বেছে আর কি এরও তো পাওয়া যায়? সবে বেছে, সব হোটেলে বেছে। এনেই খায় নাকি নিয়ে যায়? এনেও খাইলে ইয়েও যায়। চালকদের হাতে এভাবে মাদক তুলে দেওয়া সড়ক দুর্ঘটনার যে অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না। তারপরেও পুলিশ নীরব কেন? সংশ্লিষ্ট হাইওয়ে থানায় যাওয়ার আগে থানা ঘেঁষা একটি রেস্টুরেন্টের চিত্র দেখতে চাই। ভেতরে ঢুকেই খাবার অর্ডার করি আমরা। খাবার পরিবেশন করতে করতেই আচমকা আর কি লাগবে সে প্রস্তাব দিয়ে বসে হোটেল ম্যানেজার। সন্ধ্যা হয়ে আসায় কত সময় লাগবে সে কথা জানতে চাওয়া মাত্রই দোকানের ক্যাশ থেকেই বের করে দেওয়া হয় ইয়াবা। ফেন্সিডিল চাইলে 10 মিনিট সময় চায় ম্যানেজার। পরে ওখানেই মাদক সেবনের আবদার করি আমরা। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় কেবিনে। সহযোগী হিসাবে দিয়ে দেওয়া হয় ওই রেস্টুরেন্টে অপেক্ষারত এক ট্রাক চালককেও।
এটা তো ঘুমের জন্য না খায়, আর কেউ কেউ নেশা করে খায়। আমরা যদি ওভার মানে 3 শিফটি 4 শিফটি ডিউটি করি তখন একটা খাই, তাও ওখানে শুধু খাই নিলে খাই না। আর এটা খাইলে কাম হয়, ঘুম ছাড়ে। হ্যাঁ, ঘুম ছাড়ে। কিছুক্ষণ পর চলে আসে ফেন্সি ডিল। অপেক্ষমান সময়ে অনেক গাড়িকেই থামতে দেখা যায় হাইওয়ে থানার ধার ঘেঁষে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে। মালিক জানায় কাউকেই তোয়াক্কা করে না তারা। ভাই ঝামেলা হইব কোন সময়, যদি আমারতে যদি আরো হাই পাওয়ার থাকে তো ঝামেলা। আমরা এলাকার ভিতরে তো আমরা পাবো না, আমার কন্ট্রোলে আছে। এবার ছদ্মবেশ ছেড়ে সাংবাদিক হিসেবে ওই রেস্টুরেন্টে যায় টিম ৭১। এগুলার ব্যবসা কতদিন হলো করো? এটা তো আমরা আগে করতাম না, এটা আজকে নতুন কইছে শোনেন না। ভয়ে এলোমেলো কথা শুরু করে দেয় তারা। অকপটে জানিয়ে দেয় মাদক না রাখলে কোনো গাড়ি থামে না রেস্টুরেন্টে। ড্রাইভার এগুলো না খাইলে তো গাড়িও না। তোমরা না ব্যস্ত তাহলে ড্রাইভাররা গাড়ি এখানে থামায় না? না, হ্যাঁ না। ইয়াবার জন্য ড্রাইভাররা গাড়ি ব্রেক মারে না হলে আমিও তো এখন তো ব্রেক মারছি এখানে ভাত খাবার জন্য, তো অতএব কি আমি কি পাওয়ার জন্য ব্রেক মারছি এখানে? কয়েকজন কি 70 ভিতরে ড্রাইভার 99 জনে খায়। ম্যানেজারকে নিয়ে এবার যেতে চায় হাইওয়ে থানায়, তবে এমন কথা বলা মাত্রই হাতে পায়ে ধরা শুরু করে সে। স্যার আর করতাম না স্যার, থানায় চলো। স্যার আর করতাম না স্যার। তাকে থানায় নিতে রাজি করানো হয়, তবে হাইওয়ে থানা পুলিশের বক্তব্য ভরকে ওঠার মতোই। তারা নাকি এর কিছুই জানে না। একটু বলবেন আপনারা এই যে থানা এখানে বসে আছেন, আপনাদের থানার একদম নিকটবর্তী যে রেস্টুরেন্টটা, ইভেন এই এলাকার যত রেস্টুরেন্ট আছে সব জায়গায় এই যে ইয়াবা পেন্সিল সব কিছু বিক্রি করছে, আপনি কিছু দেখতেছেন না? আমরা তো হাইওয়ে রোডে ডিউটি করি, গাড়ি যানজট নিরসন করি। এই হাইওয়ে রোডে তো আমরা এরকম বিক্রি করতে আমরা দেখি নাই। প্রতিদিন যে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে 15 জনের বেশি মানুষ, সে দেশে চালকদের হাতে এভাবে মাদক তুলে দেওয়ার অভয়ারণ্য কেন করে রাখা হয়েছে যাত্রা বিরতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে? তা নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দায় চাপান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওপর। পরে সেই দপ্তরের সঙ্গেই কথা বলে টিম ৭১। এইরকম একটা ইনফরমেশন আমার কাছে আগেও এসেছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। আমরা যথাযথ ব্যবস্থা নিব, যেখানে আমরা পাবো যথাযথ ব্যবস্থা নিব অবশ্যই। সেই সাথে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এইরকম হাইওয়েতে যতগুলো রেস্টুরেন্ট আছে কিংবা যেখানে আছে তাদের যে মালিক আছে তাদের সামনে একটু বসতে চাই। একে অন্যের ঘাড়ে দায় না চাপিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কমাতে বন্ধ হবে এসব অভয়ারণ্য, সে প্রত্যাশাই সবার। সুমন তানভীর, ৭১, কুমিল্লা। দর্শক, এ পর্যায়ে আমরা সাভারে জিরাবতে যেতে যাই এবং সেখানে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ইউনুস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত 15তম সোশ্যাল বিজনেস ডে 2025 এবং সেখানে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি চলে আসছি সেখানে। Katie, you put the torch and going around, make things happen together with the whole group of people now within the Olympic world. Want to transform the sports world completely. Menizumo-san, I'm sure as you bring tears to my eyes, you brought tears to everybody in this audience. Your story is so touching. The young person, without any idea what he is looking for, inspired not only to transform himself, transform a very mature economy in Japan into the direction he thought it should be heading for. And raising the question in the minds of business leaders, what business could be, what the power of business is all about. So even the remarks you made in the opening ceremony, it succeeded in making the message loud and clear for all of us who are here.
And we always kind of felt when we came to Social Business Day, it's a gathering of family members. So we're here as family members, not outsiders. All you have so many stories to tell. And I was guessing 80%, maybe 85% of the audience here are regular participant of the Social Business Day. So it's nothing new. We gathered together not for making speeches, it's to inspire ourselves. We always defined our Social Business Day as an occasion for recharging our batteries. Somehow when we go get things done on something, we feel that maybe we are losing our energy, we need some excitement. So this is the occasion that brings us excitement back to us. By seeing each other, by hugging each other, and looking at each other. We don't have to talk. By being together itself does the magic. And that magic pushes us to do things in a much more powerful way than we did before. Reach a lot more higher level than we reached before. So that's what the Social Business Day is all about. As a family gathering, it's more by hugging each other than talking to each other. We communicate. And that communication in inspiring each other has become more important than ever before. The context, we hope that will change for better. The context seems like getting worse. So we need to draw more inspiration than we have ever had. While we're having this Social Business Day here this time, I felt very jealous. Because I was not in organizing this. I always did. That's what I did, organizing the Social Business Day with the team, working day and night. It's a hard work. But this time I was completely left alone. I was not involved. But I'm here, oh my God, they did a fantastic job. Let's give a big applause for them. I felt disappointed because they didn't need me. But they did a wonderful job. And the fact that we can march on wherever we are to reach the goal that we set for ourselves. That's the important message that we got. And one more small kind of anecdote to go with it. I was sitting here and watching the stage and all the facilities. I entered the door here. I was here before, in an empty hall, empty place, and wondered when we will have our conference here. This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this.
আমরা এতক্ষণ সাভারের জিরাবতে ছিলাম এবং সেখানে সামাজিক কনভেনশন সেন্টারে ইউনুস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত 15তম সোশ্যাল বিজনেস ডে 2005 চলছে এবং সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা নিশ্চয়ই আয়োজনের আরও বিস্তারিত খবর পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাবো। শিরোনামে বলছিলাম 2 সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিস্থল বন্দরের খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা অবধি। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তাদের অভিযোগ, ভরা মৌসুমে চালের দাম বাড়াটা রীতিমতো অস্বাভাবিক, বাজার মনিটরিং না থাকাই এর কারণ। ওদিকে মিল মালিকরা ধানের দাম বৃদ্ধির অজুহাতে বাড়িয়ে দিয়েছেন চালের দাম, আর আমদানিকারকরা বলছেন শুল্ক কমলে চাল আমদানি করবেন। সামিউল ইসলাম আরিফের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দিনাজপুরের সীমান্ত উপজেলা হাকিমপুরে এখন বোরো ধানের ভরা মৌসুম। মিলগুলোতে ধান চালের প্রক্রিয়াজাতকরণ খুব চোখে পড়ে। বাজারে নতুন চালের সরবরাহ বাড়লেও দাম বাড়তি। গত 1 সপ্তাহে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। স্বর্ণা 5 জাতের চাল 52 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। মিনিকেট 66 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকায়। চালের বাজার এত বাড়ার কারণ তো যুক্তি দেখা যায় না। ঈদের আগে যে ধান 1000 টাকা, 950 টাকা, 1100 টাকা গেছে, সেই ধানগুলো তো কিনেছে। ঈদের পর ধানের দাম বাড়ছে, সেটা আমরা দেখতেছি এবং বাজারে কিন্তু কোনো গৃহস্থ কাছে ধান নাই। তো চালের বাজার বেশি আগের থেকে। আগে যে চাল আমরা কাটারি বেচলাম 65 টাকা, সেটা এখন বর্তমানে 72 টাকা বেচতে হচ্ছে। মিলের দাম বেশি, আমরা কি করবো? বেশি দামে কিনতেছি, আমরা বেশি দামে বেচতেছি। এখানে এখন একটা মনিটরিং করা উচিত আমি মনে করি। আমি ভ্যান চালাই, আমি চাল কিনতে হেলি চাচ্ছি, আজকে দেখি উল্টাপাল্টা বাজার বেশি। ব্যবসায়ীদের অভিযোগ, মিলারদের সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়েছে। আর আমদানিকারকরা বলছেন, ভারত থেকে চাল আমদানির শুল্ক 62% থেকে কমলে তারা চাল আমদানি করবেন। চাউলের যদি আমদানি কোনো গভর্নমেন্ট যদি পারমিশন দেয় নতুন করে, তাহলে আমাদের যদি ইন্ডিয়া থেকে এনে, যদি আমরা তো সাধারণত ইন্ডিয়া থেকে মাল আনি, যদি আনে পড়তা হয় তাহলে আমরা কাজ করব। আর যদি বাংলাদেশের দাম কম থাকে, আমরা চাই চাউলের ব্যাপারটা কমপক্ষে বাংলাদেশের দাম সবসময় কম থাকুক। এদিকে 25 জুন অবৈধভাবে ধান চাল গুদামজাত করার অপরাধে 3টি গুদাম সিলগালা করেছেন উপজেলা প্রশাসক। শাকিলা শম্পা, 71। রাজধানীর বাজার পরিস্থিতির খবরটা নিতে চাই, সেই খবর রাখছেন সহকর্মী ফয়সাল রয়েল, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফয়সাল রয়েল, আমরা সংবাদ সংযোগের শিরোনামে বলছিলাম চালের বাজারে অস্থিরতা। আপনি বাজারে আছেন, চালের বাজারে অস্থিরতা আপনি কতটা টের পেলেন এবং অন্যান্য নিত্যপণ্যের দামই বা কেমন দেখেছেন, একটু জানিয়ে দেবেন। গত 4 থেকে 5 দিন যাবৎ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে, অর্থাৎ যেখানে মোকামগুলো রয়েছে, নেত্রকোনা থেকে শুরু করে ঢাকার বাইরের যে এলাকাগুলো রয়েছে, সেখান থেকে চাল সবচেয়ে বেশি ঢাকায় আমদানি হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা চালের দাম বাড়তে দেখেছি এবং সেটির প্রভাব আজকে আমরা শুক্রবারে রাজধানীর বাজারগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি। চালের বাজারের বর্তমান যে পরিস্থিতি, সব ধরনের চালের দামই আমরা কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা এবং কোনো কোনো চাল আমরা 4 টাকা পর্যন্ত বাড়তে দেখছি। চালের বাজারে এই যে পরিস্থিতি এবং এই যে দাম বৃদ্ধির যে এখনকার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যদিও বলে রাখি এখন কিন্তু আমাদের ভরা মৌসুমের সময় যাচ্ছে। কয়েকদিন পরে আউশও বাজারে আসার কথা রয়েছে এবং কিছুদিন আগেই আমাদের কিন্তু আরও একটি মৌসুমের চাল কিন্তু বাজারে আসা শুরু হয়েছিল। তো সেই হিসেবটা যদি মেলাই তাহলে কিন্তু এখন চালের দাম বাড়ার তেমন কোনো কারণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। যদিও আমরা কিন্তু প্রচুর পরিমাণের এখন আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে করে চাল বাড়ছে। 4 দিনের আগের যদি হিসাব দিই, 4 দিন আগে 2 টাকা প্রথমে কেজিতে বেড়েছে, তারপরে আরও 1 টাকা, আজকের বাজারে আরও 2 টাকা কিন্তু আমরা বাড়তে দেখেছি ঢাকার বাইরে, যে তুলনায় আমরা আজকের বাজারে কিন্তু 5 টাকা করে বাড়তে দেখেছি সব ধরনের চালের দাম। সেটা পাইজাম থেকে শুরু করে মিনিকেট থেকে শুরু করে সব ধরনের চালের দামের ক্ষেত্রেই কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এখানে সাধারণ বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে এখনকার বাজারের যে পরিস্থিতি, আসলে মুনাফা একই থেকে যাচ্ছে, কিন্তু যদিও আমরা পরে দেখতে পাচ্ছি যে মোকামে আসলে দাম না কমলে সেই আগের যে অজুহাত, সেটা কিন্তু তারা এখনও রেখেছেন। তারা বলছেন আসলে এই খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণের আসলে কোনো ধরনের সুযোগ নেই। মোকামে বা কোম্পানি
দীর্ঘস্থায়ী পর্যায়ে যদি চালের দাম না কমে তাহলে সেই ক্ষেত্রে সেই চালের দাম এখনো কমানো সম্ভব হবে না। কিছু সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে আলাপ হয়েছিল, তারা জানিয়েছেন এখনকার বাজারের যে পরিস্থিতি এবং এখন যে দামে চাল বিক্রি হচ্ছে সেটা আসলে চাল যেহেতু যতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং যে পরিমাণ আমাদের চাল প্রয়োজন হয়, অর্থাৎ এক সপ্তাহের বাজার যদি আপনি করতে যান সবচেয়ে বেশি পরিমাণের যে পণ্যটি আপনি কিনবেন সেটাই কিন্তু চাল, এবং সেই পণ্যটির দাম যখন এরকম করে বাড়ে তখন কিন্তু সাধারণ মানুষের আয় এবং ব্যয়ের যে হিসাবটা সেখানেও এটি প্রভাব ফেলছে। আমি একজন সাধারণ দোকানদার এবং চাকরিজীবীর সাথে কথা বলছি, তিনিও বলছিলেন যে ভরা মৌসুমে চালের দাম বাড়ার আসলে কোনো ধরনের এখনও কিন্তু কোনো সুযোগ নেই, বাজার মনিটরিংয়ের কথাও থাকছে। অনেক ধন্যবাদ ফয়সাল। কুমিল্লার দাউদকান্দিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এবছর সেখানে ডেঙ্গুতে 6 জন মারা গেছেন, গেল 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন আরও 32 জন। এর মধ্যে দাউদকান্দি পৌরসভাকে হটস্পট ঘোষণা করে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা বলছেন সচেতনতার অভাবে এই উপজেলার ডেঙ্গুর প্রকোপ এত বেশি। কাজী এনামুল হকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন। আবার এই 2 ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 2000 রোগী। গৌরীপুর হাসপাতাল, কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক রোগী। এলাকার লোকজন জানান, ঢাকা থেকে বেড়াতে এসে লোকজন এলাকায় এত ডেঙ্গু ছড়িয়েছে। ঢাকা শহর গেছিলাম একদিন, যাওয়ার পর তারপর আসার পর 3 দিন জ্বর ছিল। আজকে প্রায় 10 দিনের মাথায় পড়তেছে আর কি। দাউদকান্দিতে এই পর্যন্ত 6 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের হিসাব অনুযায়ী গেল 1 জুন থেকে 24 জুন পর্যন্ত সর্বমোট 1800 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রতিদিন আমাদের 8 থেকে 10 জনের মতো ডেঙ্গু পজিটিভ রোগী ভর্তি হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছে। এ ধরনের রোগীও প্রতিদিন প্রায় 6-7 জন থাকে। যাদের সমস্যা হচ্ছে, মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে, তাদেরকে আমরা এখানে ভর্তি রাখতেছি। এলাকার লোকজনের অভিযোগ, ঘনবসতিপূর্ণ দাউদকান্দির পৌর এলাকা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। নালা আছে, জঙ্গল আছে, এগুলো একটু পরিষ্কার করলে বা একটু মশার ওষুধ দিলে ভালো হয়। যদিও পৌরসভার কর্মীরা বলছেন দাউদকান্দিতে এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ ছিটানো হচ্ছে। এখন একটু বেশি জোরালোভাবে করতেছে, যেহেতু ডেঙ্গুর প্রকোপটা বেশি, এই প্রকোপটা যাতে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কুমিল্লার সিভিল সার্জন বলছেন, এখন সচেতনতা ছাড়া ডেঙ্গু সংক্রমণ থেকে নিরাপদ থাকা যাবে না। 24 ঘন্টায় 10 জন নতুন করে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন, ইস্টার্ন মেডিকেলে 2 জন, বিভিন্ন উপজেলায় 6 জন শনাক্ত হয়। আর গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত কেউ মারা যায়নি। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, মানুষ সচেতন হলেই ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। নূর তাজমিন নীর, 71। কেবল পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এবার দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হলো সিলেটের জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তাই সময়মতো বাঁধ সংস্কার না হওয়ার জন্য এলাকার লোকজন এবং পরিবেশ কর্মীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছেন। তারা বলছেন, সুরমা কুশিয়ারা বাঁধের বহু দুর্বল অংশ এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। যৌথ নদী কমিশনের অনুমোদন নিয়ে তারা দ্রুত বাঁধগুলো সংস্কারের দাবি তুলেছেন। সিলেট থেকে হুসেন আহমেদ সুজাদের রিপোর্ট। বন্যা শুরুর মাত্র 10 দিন আগে জকিগঞ্জের মানিকপুর এলাকায় সুরমা কুশিয়ারা নদীর বাঁধ ভেঙেছিল। তখন বাঁধ মেরামতের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। 71-এর কাছে তখন এলাকার লোকজন অভিযোগ করেন, পুরো শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার শুরুতে নদীর পলিমাটি দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ তো ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো যদি হইতো তাহলে কাজ খাম, তাহলে আমরা সুবিধা ভালো থাকতাম। এই যে বাঁধ দিছে, এই বাঁধ তো পানি একটু আসলে টেলামারি নিয়ে যাইবে। ভারত বন্যা হইলে মেঘালয় তো পানি নামলে এই বাজু বাঙ্গা লিয়া যাইব। আর জুন মাসের 1 তারিখে মানুষের আশঙ্কা সত্যি প্রমাণ করে জকিগঞ্জের কুশিয়ারার 3টি পয়েন্টে বাঁধ ভেঙে যায়, তলিয়ে যায় 50টিরও বেশি গ্রাম। এলাকার মানুষ আরও জানান, কখনোই সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ সংস্কার সুষ্ঠুভাবে হয় না, কারণ এখানে একজন ঠিকাদার কাজ পাওয়ার পর বিক্রি করে দেন আরেক ঠিকাদারের কাছে।
প্রত্যেকেই লাভের অংশ রাখতে গিয়ে কাজ হয় নামমাত্র। বিষয়টি সব সময়ই জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যারা অনেক সুবিধাবাদী রয়েছে এদের কাছে এরা বিশাল অঙ্কে টাকা বিক্রি করে দেয়, আবার এরা আরও অন্যজনকে বিক্রি করে দেয়। এইভাবে 2-3 বিক্রি যখন হয় তখন এই কাজটা সঠিকভাবে হয় না। যৌথ নদী কমিশনের একটা পারমিশন লাগে, সেই পারমিশন না নিয়েই এখানে সমীক্ষা করা হয়েছিল এবং এটা কাজ করার চেষ্টা করা হয়েছিল। আর পরিবেশ কর্মীরা জানান আন্তর্জাতিক নদী কুশিয়ারা ও সুরমা, তারপরও এই দুই নদীর বাঁধ মেরামত বা সংস্কারের জন্য যৌথ নদী কমিশনের অনুমোদন নেওয়া হয় না। বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি হিসেবেই দেখেন। গাফলতির কারণে পানি উন্নয়ন বোর্ডের তো কর্মকর্তাদেরকে তো জবাবদিহিতাতে নিতে হবে, পাশাপাশি যে ঠিকাদাররা এই কাজ করছেন তাদেরকে তাদের লাইসেন্স বাতিল করা উচিত। যে তাদের এই কাজের কারণেই যথাযথভাবে কাজটি হয় না বলেই বাঁধ ভাঙে প্রতি বছর। এ নিয়ে কথা বলার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তবে জেলা প্রশাসক জানান তাকেও আনুষ্ঠানিকভাবে যৌথ নদী কমিশনের অনুমোদন নিয়ে কখনো কিছু জানানো হয়নি। আমাদের যে ভাঙ্গন আছে সেখানে একটা বড় বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আন্তর্জাতিক সীমারেখা অটুট রাখা যায়, সেটা নিয়েও আমরা উপরে কথা বলতেছি। সেটা অনুমোদন হয়ে আসলে আশা করি যে আমাদের এখানে যে সীমান্ত রেখা সেটা একটা নির্দিষ্ট যে জায়গা সেখানে থাকা সম্ভব হবে। সিলেট জেলা প্রশাসন আরও জানায় এরই মধ্যে সুরমা কুশিয়ারা বাঁধের 53টি ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করা হয়েছে। বিস্তীর্ণ এলাকার নিরাপত্তায় বাঁধগুলো সংস্কারের দাবি তুলছেন দুর্গত এলাকার মানুষ। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট। ধামরায় শুরু হয়েছে রথযাত্রার আয়োজন। উৎসবকে ঘিরে নতুন করে সেজেছে যশোমাধবের রথ। ধামরায় এই রথযাত্রা চলছে 350 বছর ধরে, আর রথযাত্রার সে ঐতিহ্য এখনও ধরে রেখেছে যশোমাধবের রথ। প্রতি বছরের মতো এবারও রথের সংস্কার এবং সাজিয়ে তুলেছেন ভক্তরা। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। আর উৎসব শান্তিপূর্ণ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামী 6 জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা, আর পুরো মাস ধরে চলবে রথমেলা। রথযাত্রা আরও খবর জানাতে ধামরা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, আমরা সকাল থেকে আনুষ্ঠানিকতা দেখছিলাম, প্রস্তুতি দেখছিলাম, সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখছিলাম। এই মুহূর্তে আসলে কি চলছে একটু জানাবেন? আয়োজক যারা তারা কি বলছেন, পুরো পরিকল্পনাটা জানাবেন। আসলে কখন এই আয়োজন হবে এবং এখন কি চলছে? সকাল থেকে এই রথের যে উৎসব, সেই উৎসব শুরু হয়ে গেছে। সময়ের সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের যে পদচারণা, সে পদচারণা বাড়ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন, হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন। তারা পুজো দিচ্ছেন, এই তাদের যে আশা আছে এবং দেশের যে শান্তি কামনায় তারা পুজো দিচ্ছেন। এর পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের যারা নেতা আছেন তারাও এখানে এসেছেন। এই রথের মূল প্রোগ্রাম মূলত শুরু হবে দুপুরের পর থেকে, আর এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকাল 4টার দিকে এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, শেষ হতে হতে সন্ধ্যা পার হয়ে যাবে। এখনো পর্যন্ত বলতে গেলে পুরোপুরি জমে ওঠেনি, এই রথ মেলা পুরোপুরি জমে ওঠেনি। এটি আশা করা যাচ্ছে যে দুপুরের পর থেকে জমে উঠবে। ওই রকমভাবে আমরা মানুষজনের পদচারণা দেখতে পাচ্ছি না। আর আয়োজক কমিটি যারা আছে, আয়োজক কমিটি মনে করছে এবার দর্শনার্থীর সংখ্যা একটু কম হতে পারে, কারণ একেতে হচ্ছে আবহাওয়ার যে বিষয়, এটি মাথায় রেখে দেশের দূর দূরান্ত থেকে অনেকেই হয়তো আসবেন না এই রথ উৎসবে যোগ দিতে। আর এর আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই রথ উৎসবকে কেন্দ্র করে যে মেলার আয়োজন করা হয়েছে এটি মাসব্যাপী চলবে। এই ধামরায় যে বাজার সংলগ্ন আছে, এই বাজারে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে ধামরায়ের রথ। অনেক ধন্যবাদ রায়ান বিনামিন। যা বোঝা গেল আসলে দুপুরের পরে মূল আয়োজনটি শুরু হবে।